এটিএন নিউজ দেখছেন, আমি মাশায়েক শশী। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকের শিরোনাম রেখেছি গণতন্ত্র কি ফিরবে। এই শিরোনামে আলোচনার জন্য দুজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে আছেন। আমাদেরকে আজকে সময় দিচ্ছেন জনাব এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। একই সাথে স্টুডিওতে আমরা পেয়েছি মাহমুদা হাবিবা, সদস্য, বিএনপি মিডিয়া সেল। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আজকে সময় দিচ্ছেন। এম আবদুল্লাহ, আপনার কাছে আসতে চাই প্রথমেই যে আমরা জানি মুক্ত গণমাধ্যমের সাথে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার সম্পর্ক চিরকালীন। আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে দেশের গণমাধ্যম ঠিক কেমন সময় পার করছে? ধন্যবাদ। এটিএন নিউজের স্বাধীন সংলাপ যারা দেখছেন এবং ভার্চুয়াল জগতে যারা দেখবেন সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার সহ আলোচক মাহমুদা আপা এবং আপনাকে সবাইকে শুভেচ্ছা। দেখুন, গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টা কিন্তু একটু আপেক্ষিক। আমরা স্বাধীনতাকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় একটু বিচ্যুতির জায়গাও আছে। গণমাধ্যম স্বাধীন থাকবে কি থাকবে না, এটা গণমাধ্যমের উপরও অনেকখানি নির্ভর করে। শুধুমাত্র দেশের পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রীয় পরিবেশ পরিস্থিতি, এটার উপর যেমন অনেকখানি নির্ভর করে, তেমনি গণমাধ্যমের উপরও অনেকখানি নির্ভর করে। আপনি যদি উন্নত বিশ্বের দিকে তাকান তাহলে সেখানে গণমাধ্যম একেবারেই স্বাধীন জায়গাটা মধ্যে আছে। যে বিশেষ করে পশ্চিমা বিশ্বের কথা আমরা যদি বলি, সেখানে গণমাধ্যম স্বাধীন কিভাবে? গণমাধ্যম, সেখানে কোনো গণমাধ্যম পরিচালনার জন্য কোনো লাইসেন্সেরই প্রয়োজন হয় না। সেখানে কেবলমাত্র বাংলাদেশে যেরকম যে কোনো একজন যদি আমি আগামীকাল একটা ব্যবসা করতে চাই, তাহলে আমার সিটি কর্পোরেশনে গিয়ে আমি টাকা জমা দিলে 6,000 টাকা দিলে একটা ট্রেড লাইসেন্স করতে পারি। এবং আমেরিকা, কানাডা, এই সব জায়গায় গণমাধ্যমের জন্য এইটুকুই, শুধুমাত্র তিনি যেহেতু একটা তার লেনদেনের ব্যাপার আছে, আর্থিক লেনদেনের ব্যাপার আছে, একটা গণমাধ্যম খোলার জন্য তাকে এরকম একটা ট্রেড লাইসেন্স করতে হয়। এরকম অনেকগুলো ট্রেড লাইসেন্স করে নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশি বাংলা ভাষার অনেক সংবাদপত্র সেখানে প্রকাশিত হচ্ছে। কোনো এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই। সেখানকার সরকারের বিরুদ্ধে লিখছে, তাতেও তাদের কোনো এ নিয়ে তেমন দেখার বা নজরদারি করার কোনো বিষয় নেই। তো সেখানকার প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশে আমরা যদি স্বাধীনতার পর থেকে দেখি, ইভেন স্বাধীনতার সময়ে আমাদের গণমাধ্যমের কী ভূমিকা ছিল, এটা অনেকে আমাদের মুক্তিযুদ্ধে আমাদের অনেক শহীদ সাংবাদিক রয়েছেন। আপনারা জাতীয় প্রেস ক্লাবে ঢোকার পথে দেখবেন যে শহীদ সাংবাদিকদের একটি তালিকা আছে। এটা যেমন আছে, আবার শত শত সংবাদ মাধ্যম একেবারে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান সরকারের হয়ে কিন্তু শিরোনাম করেছে, নিউজ করেছে। এই আমাদের দুঃখজনক ইতিহাসও আছে। তো এই সব মিলিয়ে একজন সাংবাদিক, একজন সম্পাদক, একটা সম্পাদকীয় প্রতিষ্ঠান কিভাবে ফাংশন করবে, তাদের মনস্তত্ত্বটা কি, এটার উপর সংবাদ মাধ্যমের স্বাধীনতার অনেকখানি নির্ভর করে। আমরা যদি এই যে 5ই আগস্টের আগের পরিবেশ পরিস্থিতির কথা বলি, গত 15-16 বছর আমি সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলাম, 2 মেয়াদে মহাসচিব ছিলাম, তারও আগে কয়েক মেয়াদে সহকারী মহাসচিব থাকাকালেও অনেকটা ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করতে হয়েছে। এই সময়টাতে, পুরো সময়টাতে গণমাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করতে হয়েছে। প্রায় প্রতি মাসের মধ্যে 8-10 দিনই মিছিল করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, এবং আমাদের সভা সমাবেশ করতে হয়েছে। কেন করতে হয়েছে? কারণ বিগত ফ্যাসিবাদী সরকার ক্ষমতায়, তারা 2009 সালের জানুয়ারি মাসে ক্ষমতায় আসার পরই তারা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য, পাকাপোক্ত করার জন্য তারা প্রথমে যে কয়েকটি প্রতিষ্ঠানকে টার্গেট করেছে, এর মধ্যে গণমাধ্যম একটি। যে কোনো স্বৈরশাসক ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বিচার বিভাগকে টার্গেট করে, স্বাধীন মত প্রকাশ বন্ধ করার জন্য গণমাধ্যমকে টার্গেট করে, বাহিনীগুলোকে লাঠিয়ালে পরিণত করে। এই জায়গাগুলো যখন করে, তখন সেখানে তারা ভাবে যে তাহলে আর তাদের ক্ষমতা কণ্টকাকীর্ণ হবে না, এটা মসৃণ হবে। তো সেই দিক থেকে গণমাধ্যমও গত 15 বছরে এরকম নিপীড়নের শিকার হয়েছে। সাংবাদিকরা প্রতি মাসে আমাদের 59 জন সাংবাদিক গত 15 বছরে খুন হয়েছে। এর মধ্যে সাগর রুনি সবচেয়ে বেশি আলোচিত হলো, এর বাইরে আরও 58 জন সাংবাদিক আছেন যাদের নিয়ে খুব বেশি আলোচনা হয়তো হয় না। অনেকে জানেন আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী, প্রতি মাসে 25-30 জন করে সাংবাদিক নিপীড়নের শিকার হয়েছে, হয় তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। সেখানে চলে আসছি যে প্রতি মাসে 25-30 জন করে সাংবাদিক কেউ মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, এই কাজগুলো হয়েছে।
5ই আগস্টের পরে আমরা তো এটার মানে সম্পূর্ণ বিপরীত একটা চিত্র দেখার জন্য আমরা আশা করেছিলাম, আমাদের প্রত্যাশার জায়গা ছিল, কিন্তু কেন সেটা পুরোপুরি আমাদের হয়নি? এর কারণ হচ্ছে যে আমাদের যে 15-16 বছরের যে আমাদের মানসিক অবস্থা, মানসিক দাসত্বের জায়গায় আমরা চলে গেছি। সরকার তোষণ করে, ক্ষমতাকে তুষ্ট করে চলার যে আমাদের গণমাধ্যমের এক ধরনের চর্চা হয়ে গেছে, এইটার থেকে কিন্তু আমরা খুব বেশি বের হতে পারছি না। আপনি দেখবেন যে ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিয়েছেন, তার প্রথম কি দ্বিতীয় ভাষণে তিনি স্পষ্ট করে বলেছেন, আমার সমালোচনা করুন, আমার ভুল ধরিয়ে দিন, আমি কোনো এ নিয়ে আমার কোনো আপত্তি থাকবে না। ইভেন এমনও ঘটনা, আমি দুই একটা ঘটনা জানি, দুই একটি গণমাধ্যম যখন অতি মাত্রায় চাটুকারিতা করছে, প্রত্যেক দিন প্রথম পৃষ্ঠায় স্তুতি বাক্য দিয়ে আর্টিকেল লিখছে, তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ফোন করে তাদেরকে বলা হয়েছে যে আপনারা এইসব করছেন, এসব কিন্তু প্রধান উপদেষ্টা পছন্দ করছেন না, এ ধরনের স্তুতিমূলক, কারণ এটা ভিন্ন বার্তা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে করানো হচ্ছে কিনা। তো এই জাতীয় একটা পরিবেশও আমরা কিন্তু স্বাধীন হতে পারিনি। আপনি দেখেন গণমাধ্যমের সংবাদপত্রের পাতা দেখলে, আমরা টেলিভিশনগুলো দেখলে, নিউজের যে প্যাটার্ন দেখলে, নিউজের লাইন আপ দেখলে, এই জায়গাগুলোতে যে ধরনের পরিবর্তন চলে আসার কথা ছিল সেটা হয় নাই। এটার কারণ হচ্ছে আমাদের মধ্যে নিজস্ব দুর্বলতার একটা জায়গা আছে। যারা ধরেন গত 15 বছরে নানান ধরনের ক্ষমতার হালুয়া রুটির পিছনে ছিল, ক্ষমতার চৌহদ্দির মধ্যে ঘোরাঘুরি করে অর্থ, বিত্ত, বৈভব গড়েছে, তাদের মধ্যে কিন্তু একটা ভয় রয়ে গেছে যে আমরা যদি এই প্রতিষ্ঠানগুলোকে সরকারের এগেনিস্টে যাই বা ভবিষ্যৎ যারা ক্ষমতায় আসবে তাদের বিরুদ্ধে যাই, তাহলে আমাদের বিপদের সম্মুখীন হতে পারে, আমাদের যে অবৈধ অর্থ, বিত্ত, বৈভব এগুলাতে হাত পড়তে পারে। এসব কারণে একটা শ্রেণী কিন্তু আপনি দেখবেন যে সেভাবে স্বাধীনভাবে চর্চা করতে পারছে। আর খুব ক্ষুদ্র একটা শ্রেণী স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করছে, কিন্তু তাদের আবার অন্য ধরনের প্রাতিষ্ঠানিক সংকটের জায়গা তাদের আছে, এবং আমার মনে হয় এই সংকট যেগুলো এই মুহূর্তে আসলে সম্মুখীন হতে হচ্ছে গণমাধ্যম কর্মীদের এবং গণমাধ্যম প্রতিষ্ঠানে, সেই সংকট থেকে উত্তরণের উপায়ও নিশ্চয়ই আপনার জানা আছে। আমি সেই আলোচনাতেও আসবো। মাহমুদা হাবিবা, আপনার কাছে আসতেছে অনেকটা এই প্রসঙ্গেই। আপনি এম আব্দুল্লাহকে শুনছিলেন। 5 আগস্ট পরবর্তীতে আমাদের সবার মধ্যেই একটা সামগ্রিকভাবে গণমাধ্যম নিয়ে আলাদা একটা আশাবাদ ছিল। রাষ্ট্রের অন্যান্য যে সকল অঙ্গ সংস্থান আছে, বিভিন্ন ধরনের আশাবাদের মধ্য দিয়ে আমরা গেছি। সেই আশাবাদের অনেকটা পূরণ হয়েছে বলে হয়তোবা পুরোপুরি বলা যাবে না। অনেকে বলেন, আপনি কি মনে করেন রাজনৈতিক পালাবদলের পরে কি দেশের গণমাধ্যমের চারিত্রিক যেই বৈশিষ্ট্যের কথা বলে সেখানে কতটুকু পরিবর্তন আপনি দেখছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ-আলোচক এবং যারা শুনছেন তাদেরকে। ব্যাপক একটা প্রশ্ন করেছে, মানে অনেক বড় বিস্তৃত একটা প্রশ্ন। আমি একটু সেটা সংক্ষেপে বলে আসি। সেটা হচ্ছে যে 5ই আগস্ট বা 36শে জুলাইয়ের পরে মানে 17-18 বছর নিষ্পেষিত জনগোষ্ঠী বলুন, বিভিন্ন স্টেক হোল্ডার বলুন, প্রত্যেকেরই প্রত্যাশার পারদ একেবারে মানে 100-তে পৌঁছে গিয়েছিল যে আমরা যে সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছ থেকে খুব রাতারাতি একটা প্রত্যাশা, যেটা খুব স্বাভাবিকও, যেই ধরনের স্বাভাবিক গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক মানে অন্যান্য ক্ষেত্রে বাকস্বাধীনতা, রাজনৈতিক যে মুক্ত রাজনৈতিক চর্চা, মুক্ত অর্থনীতির চর্চা, এগুলো সব অবরুদ্ধ থাকায় এটা যখন সরে গেল, তখন আসলে এই স্বাধীনতাটা প্রপারলি ইউজ করারও তো একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। যেটা আব্দুল্লাহ ভাই বললেন যে আপনার কিন্তু দাসত্বটা 17-18 বছর কিন্তু জেঁকে বসে, মনও নেই। আপনি সরকার আনলেন, এই যে উইথ লিমিটেড ক্যাপাসিটি, তার কাছে আপনার প্রত্যাশা হচ্ছে আকাশচুম্বী ডেলিভারি করার সাধ্য এই সরকার কেন? এটা নির্বাচিত সরকারও যদি থাকতো তাদের পক্ষেও সম্ভব ছিল না। চেঞ্জ জিনিসটা, সংস্কার জিনিসটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রসেস এবং এটা প্রতিনিয়ত বদল হতে হতে একটা পর্যায়ে যাওয়ার বিষয়। কিন্তু যেটা হয় যে আমরা কিছু মানে লক্ষণযোগ্য মানে বা দৃশ্যমান কিছু চেঞ্জ গণমাধ্যমকে নিয়ে, যেহেতু কথাটা হচ্ছে আমি গণমাধ্যম নিয়েই বলি, এখানে বেশ কিছু ঘটনা আমার মনে হয় 2024-এর এটা প্রথম দিকে বা আমার কোয়ার্টারে, এটা আব্দুল ভাই বেটার বলতে পারবেন, কোনো একটা সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক বোধহয় একটা প্রশ্ন করেছিলেন, তারপরে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। দেখুন, এই চাকরিচ্যুত করার জন্য হয়তো এই সরকার দায়ী ছিলেন না, কিন্তু চাকরিচ্যুতি কেন হলো সেটা তো চাইতে পারতেন ওই হাউসের কাছে। আব্দুল্লাহ ভাইয়ের একটা ইচ্ছা আছে, উনি একটা হাউসে কর্মরত এবং যে বেতনটা তিনি পান সেটার উপরে তার জীবন জীবিকা, তার পরিবার নির্ভরশীল।
ওই এক সাংবাদিককে দেখে ওই এক ঘটনা, ওই এক ইনসিডেন্ট বাকি সমস্ত সাংবাদিকের কণ্ঠ কতখানি রোধ করলো, এটা তো বোঝাই যায়। আপনি যে মানে বাক স্বাধীনতার কথা বলছেন, আমরা এমনও দেখেছি ফেসবুক পোস্টের জন্য মানে বর্তমান সরকারের বোধহয় কোনো একটা উপদেষ্টা বা কারো নিয়ে ফেসবুক পোস্টের জন্য শোকজ করা হয়েছে, এগুলোও আমরা দেখেছি। এগুলো ঠিক বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতার দিকে যায় না আসলে কোনোভাবেই। ফলে আপনার ইন্টেনশন আছে। আমি 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 সবসময় একটা কথা বলি যে আমাদের আসলে আস্থাটা আমাদের প্রধান উপদেষ্টার প্রতি, এবং আস্থাটার আকার অনেক বড়, কিন্তু তার মানে তার যে পুরো সরকার একইভাবে ভাবছে কিনা এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো যে যেই বড় ধরনের ঘটনাগুলো ঘটেছে, আমি যদি অতি সম্প্রতি যে কথাটা মানে যদি আমি প্রথম আলো ডেইলি স্টারের কথাটা তুলে আনি, খুব তো দূরও না আপনাদের এখান থেকে, দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দুইটা পত্রিকার সবচেয়ে বেশি মিডিয়া শিকার। আমাদের সময় তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই পরিমাণ ব্যক্তিগত আক্রমণের শিকার এনাদের কাছে হয়েছেন, কিন্তু তারপরেও এইটার তো আমরা একেবারে সিরিয়াস বিপক্ষে। আপনার ওইটুক স্বাধীনতা থাকতে হবে। আপনি যদি গুজব রটান বা অন্য কিছু করেন, সেই ক্ষেত্রে আমি অন্যভাবে ব্যবস্থা নিব, আইনগত ব্যবস্থা আছে, আদারওয়াইজ ব্যবস্থা আছে। কিন্তু আপনার সঠিক সাংবাদিকতা নিশ্চিত করতে হলে যেই মোটিভেশনাল পয়েন্টগুলো সরকার পক্ষে প্রতিষ্ঠিত করা মানে সম্ভব ছিল, সেগুলো তারা করেননি। এখন আপনি জানতে চাইছেন রাজনৈতিক সরকার। দেখুন, এই সরকারের জন্য সবচেয়ে মানে আমি বলবো যে প্রশস্ত সময় ছিল, এটা হচ্ছে বেস্ট টাইম। আপনি যেভাবেই দেখেন না কেন, ইন্টারিম গভর্নমেন্ট তার কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট, তাদের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নাই, তাদেরকে নিয়ে সব ভালো কথা লিখতে হবে, যেটা মানে আব্দুল্লাহ ভাই বলেছেন যে এমনকি মানে আমাদের প্রেস সচিবের পক্ষ থেকে বলা হয়েছে যে এত কেন লিখছেন, এই যে মানে তৈলমর্দন, সোজা কথা আমরা যেটা বলি, এই যে এটা ওনারা বলেছেন, তাদের এটা অবশ্যই সাধুবাদ জানায়। কিন্তু ইনাদের পক্ষেই কিন্তু এনাদেরকে মানে গণমাধ্যমের জন্য একটা প্রপার নীতিমালা, যেটা একই সাথে সাংবাদিককেও সিকিউর করে। আপনি একটা প্রশ্ন ভুল করতে পারেন, একটা প্রশ্ন আপনার সাহসী হতে পারে, একটা প্রশ্ন আপনার দুর্বিনীত হতে পারে, আপনার কাজ কিন্তু সেইটা, আপনার কাজ কিন্তু সিস্টেমকে কোশ্চেন করা। এখন রাজনৈতিক সরকারের নানা সীমাবদ্ধতা থাকে। আপনি মানে আমি তো অবশ্যই চাইবো, এবং আমাদের এটা প্রত্যাশা, আমরা যে সরকার পার করে এসেছি সেখানে অন্তত একটা কার্টুন পাবলিশ করা, তা মানে আমাদের যে শেষ টেনিয়র যদি আপনি মনে রাখেন, যেই ধরনের লেখালেখি পত্রপত্রিকার সময় একচেটিয়া করে গেছে, মানে হাওয়া ভবন থেকে সব নাম নিয়ে শুরু করে, আপনি যদি সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্নে আসেন, তো এগুলো কিন্তু ছিল সেখানে। যদিও জানি না যে এটার ভেতরে যেটাকে বলে যে চিরকুট দেওয়া বা ফোন আসা, টকশোতে ফোন আসা, ওই সময় আমি যদি সরাসরি এভাবেই বলি, প্রথম আলো ডেইলি স্টার ধরেন বিএনপি সরকারের সময় যে ধরনের সাংবাদিকতা বা লেখালেখি করেছে, সেটাকেই কি মিডিয়া কু বলছেন? লেখালেখি বা সাংবাদিকতা একটাও তো তারা প্রমাণ করতে পারেননি। এবং শুধু প্রমাণ করতে পারেননি তাই নয়, এখানে আরেকটা বিষয় আমি বলি, মুন্নি শাহের সাথে এটা তো অবশ্যই মিডিয়া কু। ধরুন আপনি এখানে বসে আছেন, আপনার সাথে আমার একটা সখ্যতা আছে, আপনি এইটার পেছনে একটা 200 কোটি টাকার গল্প বের করলেন, এটা তো গল্প, আপনি লিখলেন যেটা, সেটা উপন্যাস। আপনার উপন্যাসের ব্যাকএন্ডে আপনার মানে এভিডেন্সটা কি? আপনার তো এভিডেন্স নাই, আপনি কোনো এভিডেন্স দিতে পারলেন না, কিন্তু আপনি পাবলিক পারসেপশনটাকে এমনভাবে তৈরি করলেন যেটা আসলে মানে 1/11 এবং 1/11 পরবর্তী যে ভূ রাজনৈতিক দাসত্বের দিকে আমরা চলে গেছিলাম, তার একটা প্রধান স্তম্ভ ছিল গণমাধ্যম। আপনি যেভাবেই দেখেন না কেন, এইটা আমার মনে পড়ছে না, ডেইলি স্টারের এডিটর সম্ভবত মুন্নি শাহের সাথে একটা প্রোগ্রামে বোধহয় এটা নিয়ে দুঃখ প্রকাশও করেছেন, এবং উনি বলেছিলেন যে আমরা যাচাই বাছাই করিনি, ইট ওয়াজ রং জাজমেন্ট ফর হিম, ইট ওয়াজ জাস্ট আ সিঙ্গল সেন্টেন্স, কিন্তু আমাদের জন্য আমরা সাফার করেছি, এমন ভাবে আমাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছিল, এবং হত্যাযোগ্য করা হয়েছে। বিএনপিকে যদি পিটিয়ে মারা হতো, মানুষ বলতো বিএনপি তো আচ্ছা না, পিটিয়ে মারা যায়। এই হত্যাযোগ্য করে তোলা, এই 5ই মেকে মানে কি বলে বৈধতা দেওয়া, 5ই মে তো যে আপনার কওমি স্টুডেন্টদের, হ্যাঁ 5ই মেতে যে হত্যাযোগ্যের বৈধতা দেওয়া, গণমাধ্যম এগুলো করেছে, এখানে দায় তাদের নিতে হবে, কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে নয়। এটা কোনোভাবে জ্বালিয়ে পুড়ি না। এখানে আপনি সংবাদ মাধ্যমের যতখানি স্বাধীনতা সুরক্ষা নিশ্চিত করবেন, ইন্ডিভিজুয়ালি মালিক পক্ষের নয়। আমি আবারও বলছি, মালিক পক্ষ কিন্তু ভোল পাল্টে প্রতি সরকারের সময় মিষ্টি কথা বলে, যেই সরকারই আসুক মালিক পক্ষ তার ছেলেকে মালিক বানায় বা কাউকে মালিক বানায়, বলি হয়ে যান কিন্তু সাংবাদিকরা। খেয়াল রাখবেন, সুরক্ষিত তারা থাকতে পারেন না, তাদের সুরক্ষা প্রয়োজন, তাদের রেইজ প্রয়োজন। তারা বর্তমান সময়ে, যখন তারেক রহমান এসে বললেন যে আই হ্যাভ এ প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের মধ্যে সামগ্রিকভাবে এই অংশগুলো থাকবে। আমরা তো বহুবার গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেছি, আমরা কিন্তু এটা প্রমাণ করেছি। আপনাকে আমি একটা ইনসিডেন্ট বলে কথাটা শেষ করছি।
কোনো একটা সংবাদ সম্মেলনে ঘুম তখন বাংলাদেশ সংস্কৃত ঘুম আসলে এসেছেই এই সরকারের সময়। ঘুম নিয়ে কথা বলার সময় আমাদের সম্মানিত চেয়ারপারসন বলেছেন 300 গুম হয়েছে আমাদের প্রকৃত গুমের সংখ্যা ওই সময় ছিল, আমরা অনেক যাচাই বাছাই করে দেখেছি, যেই বডিগুলো পরে রিকভার হয়েছে সেগুলো আসলে আর গুম থাকে না, এগুলোকে তখন হয়ে যায় আপনার ক্রস ফায়ারে হত্যা। হ্যাঁ, তো এইখানে আমাদের কিন্তু 316 জনের তালিকা ছিল। তো সেটা যখন হয়, পরের দিন ডেইলি স্টার হেডলাইন ছিল সরি খালেদা। এইটা তিনি তখন মানে এই যে নিউজটা তারা করেছিলেন, 165 বা 75 জন গুম কিন্তু সেখানে জিরো হয়ে গেল, সাথে সাথে গুম শব্দটাকে তারা জিরো করে দিলেন। এবং ইন্টারন্যাশনালি এই পত্রিকাটা সমস্ত এম্বাসি রাখে। আমি জাস্ট আপনাকে বলছি যে আপনি চাইলে সংবাদ পরিবেশনার ধরনটাকে মানে এমন করতে পারেন যে আপনি এইটাকেই আমরা মিডিয়া কু বলতে চাইছি। আমরা অতি সম্প্রতি তারেক রহমানের তার মাকে দেখতে আসতে না পারা, কিংবা আমরা যখন দল হিসেবে সিদ্ধান্ত নিয়েছি তিনি কবে আসবেন, এইটাকে যথাযথ আমাদের উত্তর না দেওয়া, এগুলো থেকে যখন একটা সামারি ড্র লাইন করেন, এইটাকে আমরা বলি মিডিয়া কু। কারণ দলের আমাদের প্রধান হিসেবে আমরা যদি দল হিসেবে মনে করি যে এটা ঠিক আছে, এবং যদি তার মা মনে করেন যে তার সন্তানের এখন আসার প্রয়োজন নাই, তাহলে এই মানে আমি বলবো যে এই ধরনের ডিস্টর্টেড ইনফরমেশনগুলো আপনি কতটুকু নেবেন, এটা আপনার সাংবাদিকতার নীতিমালা। এবং আমার মনে হয় সেই ডিস্টর্টেড ইনফরমেশন বা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যেটাই বলি, সেটাকে কাউন্টার দেওয়ার জন্যই সম্ভবত এখন দলগুলো নিজস্ব মিডিয়া সেল খুলছে বা তাদের সেই কোন কর্ম পরিকল্পনায় বা পন্থাতে কাজ করছে এই সেলগুলো, সেটা নিয়েও আলোচনা হবে। একজন দর্শক এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। বলছি, আপনাদের আজকের বিষয় হচ্ছে গণতন্ত্র কি ফিরবে। জি, আপনাদের বিষয় হচ্ছে গণতন্ত্র কি ফিরবে, কিন্তু এই 2-3 যাবৎ দেখতেছি পদত্যাগ আর যোগদান। আর আমার মেইন প্রশ্নটা হচ্ছে, আমি পদত্যাগ এবং যোগদান সম্বন্ধে জানতে চাই আমন্ত্রিত অতিথিদের কাছে। এবং বাংলাদেশের আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে জামাত বিএনপি ইলেকশন করে নাই, ইলেকশন অংশগ্রহণমূলক হয় নাই। এখন আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল, যার গ্রাম পর্যায়ে 50 হইতে 60% পপুলারিটি আছে, তাদেরকে বাদ দিয়ে কিভাবে গণতন্ত্র ফিরবে, এটা আমন্ত্রিত অতিথি দুইজনের কাছে আমি জানতে চাই। অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। এম আব্দুল্লাহ, এই প্রশ্ন নিয়েই আপনার কাছে আসতে চাই। পদত্যাগ এবং যোগদান, যেটা নিয়ে আমরা আসলে কথা বলছিলাম, সাম্প্রতিক সময় বেশ কিছু মেরুকরণেরও হলো, সেই মেরুকরণকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আর আরেকজন বলছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন কি সামনে আমরা পেতে যাচ্ছি কিনা? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে আমরা গত কয়েকদিনে যেটা দেখছি, এইটা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটা চেনা চিত্র। বাংলাদেশের নির্বাচন, আমরা যদি যেগুলো নির্বাচন, তো ত্রয়োদশ নির্বাচন হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে, এর আগে 12টি নির্বাচনের মধ্যে একেবারেই মানে হাস্যকর এবং যেগুলো নির্বাচন হিসেবে ট্রিট করা যায় না এমন নির্বাচনের সংখ্যাই 6টি। আর এর বাইরে বাকিগুলো নিয়েও নানান ধরনের কম বেশি বিতর্ক আছে। বিতর্কহীন নির্বাচন বলতে 91, 96, 2001, এখানেও ছোটোখাটো যারা পরাজিত হয়েছে তারা অভিযোগ করলেও মোটা দাগে এই নির্বাচনগুলো মোটামুটিভাবে, এবং 78 সালের নির্বাচনটা নিয়ে খুব বেশি 79 সালের যে নির্বাচনটা, তো বাকি সব নির্বাচন নিয়েই কম বেশি বিতর্কের জায়গা আছে। তো এবারের নির্বাচনের আগে যেটা হচ্ছে পদত্যাগ এবং যোগদান, এটার একটা নতুন মাত্রা পেয়েছে। নতুন মাত্রা পাওয়ার একটা কারণ হচ্ছে নির্বাচনী আইনের সংশোধনের কারণে। বিশেষত বাংলাদেশের রাজনৈতিক 91 সালের নির্বাচনে প্রায় 147টি দল অংশগ্রহণ করেছিল। তো এই 147টি দল একটা দেশে, আপনি চিন্তা করেন তখনকার আমাদের জনসংখ্যা কত ছিল, ভোটার কত ছিল। তারপরে আমরা যদি 96 সালের নির্বাচন দেখি, এটা কমে প্রায় 78-79টা দল অংশগ্রহণ করেছিল। তারপরের ইলেকশনে 2001 সালে আরও কমে এসছে জোটগত নির্বাচনের কারণে। তো এবারের বিষয়টা সম্পূর্ণ প্রেক্ষাপটটা একটু বদলে গেছে এই কারণে যে জোটের রাজনীতিতে বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে নির্বাচনী আইনের সংশোধনের কারণে। কারণ জোটগতভাবে এর আগে নির্বাচন করলে হতো যে যতগুলো দলই জোটভুক্ত হতো তারা জোটের প্রধান দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারত। কিন্তু এবারে নির্বাচনে আইনে সংশোধন করে সেটা করা হয়েছে, যেই জোটবদ্ধ হোক না কেন
সেটি যদি নিবন্ধিত দল হয় তাদেরকে নিজেদের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। এটার আমি কিন্তু একটা ঘোরতর সমর্থক। এই পরিবর্তনটার কারণে কি এত বেশি পদত্যাগ, এত বেশি এই পরিবর্তনের কিন্তু আমি একজন সমর্থক। আমি চেয়েছি যে এই যে বুইফোট দল করে করে পরে জোটে গিয়ে সেখানে একজন রাজনীতিক বৃহৎ দলে দীর্ঘদিন যাবৎ তার ত্যাগ, তিতিক্ষা, জেল, জুলুম এগুলা সব কিছুকে জলাঞ্জলি দিয়ে হুট করে একটি ছোট দল, ক্ষুদ্র দল, হয়তো শোভাবর্ধনের জন্য কোনো কারণে কোনো ইকুয়েশনে, আন্দোলনে, সংগ্রামে এক নেতা এক দলে জাতীয় দলগুলো ছিল, এখন তারা এসে এখানে ভাগ বসাচ্ছে কার বিরুদ্ধে। যাকে বাদ দেওয়া হচ্ছে তার কিন্তু আপনি দেখবেন সেখানে হয়তো ১০০টা মামলার আসামি আছেন, তিনি নিপীড়নের শিকার হয়েছেন, তিনি ঘরে থাকতে পারেন নাই বছরের পর বছর, ধান খেতে ঘুমিয়েছেন, পুকুর পাড়ে ঘুমিয়েছেন, এরকম একজন ত্যাগী নেতাকে বাদ দিতে হচ্ছে ওই ধরনের একটি ক্ষুদ্র দলের নেতার জন্য। তো এই জাতীয় পরিস্থিতিতে এই নেতারা যাতে সত্যিকার অর্থে তারা মূল যদি রাজনীতি করতে হয় মেইন স্ট্রিম দলের মধ্যে বৃহৎ দলগুলোর সাথে রাজনীতি করুক সরাসরি, তা না হলে তাদেরকে তাদের দলকে এমন জনভিত্তি তৈরি করতে হবে যাতে তারা স্বকীয়ভাবে নির্বাচনের মধ্য দিয়ে তারা ম্যাটার করে। কিন্তু এবারে এই আইনটা করার কারণে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দলগুলো, ছোট ছোট জোটভুক্ত দলগুলো, এরা নিজেদের প্রতীক নিয়ে নির্বাচন করলে তাদের যে অস্তিত্ব থাকবে না, এটা তো একটা সবারই জানা কথা। মানে এই জন্য নিজের দলের অস্তিত্ব বিলীন করে নিজেই বড় দলে বিলীন হয়ে যাচ্ছে, নিজে আত্মাহুতি দিয়ে নিজের দল বিলুপ্ত করে, নিজের দল বিলুপ্ত করে এখন অন্য দলে গিয়ে বড় দলে ভিড়ছে। এবং এটার এই চিত্রটা আমরা আগামী কাল পরশু পর্যন্ত আমরা দেখতে পাবো একটা চিত্র, আর এরপরে আবার প্রত্যাহারের আগ পর্যন্ত আরো কিছু বিষয় এখানে ঘটবে। এই চিত্র কি সামগ্রিকভাবে গণতন্ত্রের কোন চিত্র আঁকছে তাহলে? গণতন্ত্রের এটা দুটো দিক, একটা হচ্ছে যে এটা দীর্ঘমেয়াদে এখন থেকে আর বড় দলগুলো ছাড়া ছোট ছোট ক্ষুদ্র নামকাওয়াস্তে যেসব দল, বুইফোট দল, যারা রাজনীতির নামে নিজেদেরকে নানান ধরনের চাঁদাবাজি, ধান্দাবাজি এগুলোর সাথে জড়িত থাকে, এই ধরনের দলগুলো, এর মধ্যে ছোট দলগুলোর মধ্যে কিছু ভালো পজিটিভ রোল প্লে করে এরকম দলও কিন্তু আছে। আমি তাদের কথা বলছি না, বিশেষ করে একেবারে বুইফোট দল যাদের কোনো জনভিত্তি নাই, কিন্তু তারা একজন শীর্ষ নেতা, এক নেতার ৩ জন ৫ জন নিয়েও দল আছে, কিন্তু নিজের শীর্ষ নেতা ধীরে ধীরে এই প্র্যাকটিসটা এখন থেকে এই বার্তাটা গেল যে তুমি ছোটখাটো দল করে আর এইভাবে নির্বাচনী বৈতরণী পার হওয়ার আর সুযোগ নাই, সুতরাং তোমাকে মেইন মূলধারার বড় দলগুলোর সাথে হয়তো রাজনীতি করতে হবে, অথবা তোমার দলটা এমন দলে পরিণত করতে হবে যে তুমি সক্রিয় অবস্থা। অসংখ্য ধন্যবাদ মাহমুদা হাবিবা। আপনার কাছে আসতে চাই, দর্শক যে প্রশ্নটি করেছিলেন যার উত্তরে অনেকটা এম আব্দুল্লাহ বলছিলেন অতীতে বেশ কিছু বিতর্কিত নির্বাচন হয়েছে এবং যার উদাহরণ আমরা এখন টানছি, আসছে বছরগুলোতেও অনেক দিন টানতে হবে, ইতিহাসেরই অংশ হয়ে গেছে। আপনার কি মনে হয় এই যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা অনেকেই বলছেন বা আওয়ামী লীগের থাকা না থাকা, এই প্রশ্নে ওই প্রশ্নটা কিন্তু উত্তর দিতে পারি আমি আসবো, সেই প্রশ্নের উত্তর নিয়ে তো আপনি আবারও আসবো। আমি মাহমুদা হাবিবের কাছে এটাই জানতে চাই যে সামনের দিনগুলোতে কি আগামী নির্বাচন নিয়েও আমাদের এই ধরনের কোটেশন করে দৃষ্টান্ত দিয়ে আলাপ আলোচনা করতে হবে কিনা? দেখুন, আমি একটু ভাই যে অ্যান্সারটা করেছেন ওটার সাথে আমি একটু দ্বিমত করি, কাজে আমি একটু আমার অংশটুকু বলে আসি। প্রথমত, গণতন্ত্রকে শুধু দুটো বা তিনটা বড় দলের মধ্যে কনফাইন না করে ছোট দলগুলোর ক্ষেত্রে, যেটা ভাইয়া বলেন যে অনেক পোটেনশিয়াল লিডার থাকেন যারা নীতিগত কারণে তাদের দল থেকে সরেন না, কিন্তু তারা কোনো এক সময় দেখা যায় যে একটা বুদ্ধিবৃত্তিক রোল প্লে করতে পারেন, যেটারও অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। আরপিওর এই রুলটার এগেনস্টে কিন্তু বিএনপি রিট করেছিল। এটা রিট করার কারণে আমরা কিন্তু এই দিনটা দেখতে পাচ্ছিলাম যে আপনি রাজনীতিতে জোটটা কেন করে, আপনার চেহারা পছন্দ সেই জন্য না, আপনার সাথে আমার লেভারেজ এক্সচেঞ্জ হয়। লেভারেজ বলতে আপনি একজন মানে তুখোড় নেতা বা আপনার রাজনৈতিক আদর্শের প্রতি আমার শ্রদ্ধা আছে, অথচ আপনি কিন্তু ভোটে দাঁড়ালে একেবারে সেই অর্থে খুব বেশি ভোট আপনি পাবেন না, অথচ আপনি কিন্তু জনমানুষের নির্বাচনে আসতে চান। আর এটা হচ্ছে বড় দল যদি কাউকে নেয় এইটা হবে তার যুক্তি। আর ছোট দলগুলো যখন আসবে তখন তাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে তাদের যে সীমাবদ্ধতা, ভোটারের অভাব, তাদের মার্কার পরিচিতির অভাব, কিংবা মাঠে গেলে দেখুন একটা দলের প্রতি আস্থাও তো থাকা লাগে অ্যাজ আ হোল।
ওই মার্কাটা হলে ওই সুবিধাটা থাকে। তো এটা অনেকেই বলেন যে না এটা বিলীন হয়ে যায়, বিলীন হয় বলে আমি বিশ্বাস করি না। হলে তাহলে তো আমাদের তো নির্বাচনমুখী জোট ছিল বাংলাদেশ জামাত ইসলামী, তারা তো বিলীন হয়নি। তো এই জায়গাটাই আপনি দল হিসেবে দলকে কিভাবে অপারেট করছেন এটাও ম্যাটার করে। কাজে এই জায়গাটায় আমি পার্সোনালি এখনো আরপিওর এই রুলটার মানে ডেড এগেনস্টে, এবং আমি মনে করি যে এটা মানে গণতান্ত্রিক পরিবেশে ছোট ছোট অথচ তেজস্বী নেতাদের যে টিকে থাকার একটা সম্ভাবনা ছিল এটাকে বিলীন করে দিচ্ছে গেল একটা। দ্বিতীয় আসেন আওয়ামী লীগের প্রশ্নে। দেখুন, দল হিসেবে আওয়ামী লীগ বিরাজনীতিকরণ হতে হতে এমন একটা জায়গায় পৌঁছেছে যে দল হিসেবে আওয়ামী লীগ যদি মানে যেটা মানে বিচারের ব্যবস্থা বলা হচ্ছে, বিচারিক ব্যবস্থা মধ্য দিয়ে যদি না যায় প্রক্রিয়ার মধ্যে, তাহলে এটা টাফ হবে। আপনি আজকে যেদিন যে প্রশ্নটা আমার সম্মানিত দর্শক করলেন, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে দেখুন, এইবারের নির্বাচনে তো তার বিরুদ্ধে অলরেডি মামলা হয়ে গেছে। কাজে এই মামলাটা মানে না থাকলে কিন্তু এই নির্বাচনে আর কোনো সুযোগ নাই, যেহেতু আমাদের কিন্তু এটা একটা ধারাও। সেটা তো সংশোধন করে অবশ্য পরবর্তীতে আনা হয়েছে যে মানে মামলা থাকলে অংশগ্রহণ করতে পারবে না দল হিসেবে এটার মামলাটা হচ্ছে। দেখুন, দল হিসেবে মামলাটা এই জন্য জরুরি যে দলকে, একটা রাজনৈতিক দলকে আপনি কতখানি অপব্যবহার করবেন এইটার একটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়। মানে আমি জানতে চাচ্ছিলাম, ধরেন আইনিগত ব্যাখ্যা বা রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণে সেটা আমরা যেতেই পারি। আমি বলতে যাচ্ছি যেই ক্যাপাসিটিতেই হোক, যেই ইলেকশনটা হতে যাচ্ছে, এবং সেই ইলেকশনে অনেকেই আশা করছেন যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হয়তো বা সরকার গঠন করবে। আপনি কি মনে করেন ভবিষ্যতে কোনো এক সময় যখন ইতিহাসের লেন্সে বিগত নির্বাচনগুলোকে আমরা যখন দেখছি, আগামী যে নির্বাচন সেটাও একটা সময় বিগত নির্বাচন হবে, সেটাকে কিভাবে মূল্যায়িত হবে? এখন আমি এটা বিশ্বাস করি না যে এই ইনক্লুশন বলে এইটা মানে এটাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ আছে। দেখুন, নির্বাচনটা তো অনুষ্ঠিত হয়নি। নির্বাচন চলাকালীন সময়ে প্রশাসন কতখানি নিরপেক্ষ থাকতে পারবে, কিংবা অন্যান্য ক্ষেত্রে মানে প্রশাসনের রোল, শুধু প্রশাসন না সরকারের কি রোল থাকবে, সেগুলো তো আমাদের জন্য এখনো দেখতে হলে নির্বাচনের দিনের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আপনার পয়েন্ট যদি হয় যে আওয়ামী লীগের অনুপস্থিতি, তখন কিন্তু সেটার উত্তরটাও থাকবে যে মামলা, যেই দলের বিরুদ্ধে মামলা চলমান সেই দল কিন্তু নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগ ডেফিনেটলি হিউজ সেটআপ, কোনো সন্দেহ নাই যে তাদের কিছু কোর ভোটও আছে, এবং সেটাও খুব কম নয়। কিন্তু তারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে না, এই যেহেতু মামলা চলছে, মামলা রিকনসিলিয়েশনের মাধ্যমে যখন আবার বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, তখন যদি তারা ততদিন ওয়েট করতে চান, এটা তো ভোটারের সিদ্ধান্ত হবে। কোনোভাবেই আপনি তো জুলাইয়ের মানে বাস্তবতাকে উড়িয়ে দিতে পারেন না, আপনি উড়িয়ে দিতে পারেন না এই ক্রাইমগুলোকে। ফলে এই জায়গাটায় আপনি যদি আজকে যেই কারণে এই মানে শাস্তির কথাটা বারবার উঠে আসছে, শাস্তিটার কারণটা কি, কেন বিচারিক কার্যক্রম আমরা এত জোর দিয়েছি, যেন আগামীতে এইটা রিপিট না হয়। আগামীতে সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অন্যান্য রাজনৈতিক দল ক্ষমতায় যে দল হিসেবে তার দলকে এতখানি অপব্যবহার না করে ফেলে, কিংবা এতখানি রাজনীতিকরণ দলের না করে ফেলে যে তাকে এই মানে কাঠগড়ায় দাঁড়াতে হয়। একদম সহজ হিসাব। এই জায়গাটাই একটা মানে প্রত্যেকের জন্য। আপনি কি মনে, আওয়ামী লীগের সব লোক তো আর ক্রাইমের সাথে যুক্ত ছিলেন না, সবাই তো পাওয়ারের মানে সুবিধা ভোগ করেননি। তাদের জন্য আমরা দুঃখবোধ করি, ডেফিনেটলি, কোনো সন্দেহ নাই। কিন্তু এই প্রসেসটা, আমি দুঃখবোধ করি বা তাদের প্রতি কম্প্যাশন আছে বলে এই প্রসেসটা থেকে তো বন্ধ করার কোনো সুযোগ নাই। বিচার কাজ তো তার গতিতে এগোতে দিতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আসতে হবে। যেতে চাই এম আব্দুল্লাহ, আপনার কাছে আলোচনা শুরু করেছিলাম গণমাধ্যমের ভূমিকা, গণমাধ্যমের বর্তমান অবস্থা নিয়ে। আবারও সেখানে একটু ফিরে আসতে চাই যে মানে রাজনৈতিক সহিংসতা সেটা তো একটা বাস্তবতা বাংলাদেশে, আর নির্বাচনকালীন সময়ে সেটা নতুন একটা মাত্রা পায়। এই নির্বাচন আসছে, যে সামনে নির্বাচন, এখানে বাংলাদেশের সাংবাদিকরা ঠিক কতটুকু তাদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপদ বোধ করবেন বা করেন, আপনার অভিজ্ঞতা কি মনে হচ্ছে? আমি সময় খুব বেশি নাই, আমি সে জায়গায় যাওয়ার আগে খুব সংক্ষেপে ওই প্রশ্নকারের উত্তরে একটু অ্যাড করতে চাই। আমার সাথে প্রথম কথা হচ্ছে যে উনি দুটো ভুল তথ্য দিয়েছেন। সেটা হচ্ছে যে 50% বেশি আওয়ামী লীগকে বাদ দিয়ে এ পর্যন্ত গত এক বছরের মধ্যে অনেকগুলো ক্রেডিবল জরিপ হয়েছে। এই জরিপগুলোতে আওয়ামী লীগের সমর্থক 7 থেকে 10-এর উপরে কোনোটাতেই যায়নি। সুতরাং তার ধারণা, সেই উচ্চ ধারণা নিয়ে তিনি আছেন। হয়তো দলের সমর্থক হিসেবে তার প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে এটা তার এই ধারণাটা ভুল। সেটা যাই হোক না কেন, 7 থেকে 10% কি কেন বাদ দেবো, সেটার একটা জায়গা হচ্ছে
যে এই দল আওয়ামী লীগকে তো শেখ হাসিনা নিজেই হত্যা করেছেন, খুন করেছেন। যেটা খুন হয়ে গেছে তার তো এখন নির্বাচনের প্রতিযোগিতা করার মতো অবস্থা নাই। কারণ তিনি বলেছেন যে বিএনপি জামাতকে বাদ দিয়ে এই নির্বাচনগুলো হওয়ার কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। বিএনপি জামাত কি 1400 খুন করেছে? 30,000 লোককে অঙ্গহানি করেছে? তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে 400 লোকের? তা তো করে নাই। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের নেত্রীর নির্দেশে সেটা হয়েছে। এবং 14 দল সর্বশেষ যে ম্যাচাগারটা হয়েছে সেটা 14 দলের সভা করে, গণভবনে সভা করে সিদ্ধান্ত নিয়ে সে দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত হয়েছিল। সুতরাং তিনি যেভাবে সরলীকরণ করছেন বিষয়টা সেটা না, বাকিটা আপা বলেছেন, এই জন্য আমি সেই আইনি দিকটাতে গেলাম না। এখন আসেন গণমাধ্যমের যে কথা বলছেন, যে গণমাধ্যমের জন্য তো চ্যালেঞ্জ সবসময় আছে। সাংবাদিকদের নিরাপত্তার জায়গাটি দুটি জায়গায়, সাংবাদিকদের সুরক্ষার বিষয়টা আমরা বিভিন্ন সময়ে সংগ্রামের মধ্য দিয়ে বলে এসেছি। এক হচ্ছে তাদের জীবনের নিরাপত্তা, আর একটা হচ্ছে আর্থিক নিরাপত্তার জায়গা। আর্থিক নিরাপত্তার জায়গাটি সুসংহত হয় না দিনে দিনে। যে সাংবাদিকদের বেতন বলতে অধিকাংশ হাউজে এখন বেতনের অবস্থা এতই খারাপ অবস্থা সাংবাদিকদের কাছে, এখন মানুষে মেয়ে বিয়ে দেবে কিনা নতুন করে। একটা সময় ছিল যখন সেটা 70-80 দশকে সাংবাদিকদের বেতন শুনে বিয়ে দিতে চাইতো না, এখন আবার সেই জায়গাটাতে অনেকটা চলে আসার অবস্থা হয়েছে। আর যদি জীবনের নিরাপত্তার কথা বলি, তাহলে জীবনের শুধু যদি রাষ্ট্রীয়ভাবে নিপীড়ন নাও করা হয়, এই সমাজে এমন সব দুর্বৃত্ত আছে, এমন সব স্টেক আছে যাদের হাতে ঘা লাগার পরে তারা এখন অন্যথা না ভেবে একটা মামলা করার দিকে না গিয়ে, প্রেস কাউন্সিলে না গিয়ে তারা সরাসরি আঘাত করতে যায়। এবং নির্বাচনের সময় যে আশঙ্কাটার জায়গা আছে যে এবারে নির্বাচনটা আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগ আবার আছে। কারণ আওয়ামী লীগ চাইবে এই নির্বাচনটা ভণ্ডুল করার জন্য, এবং এই ভণ্ডুল করার তাদের যে প্রচেষ্টা, এই জায়গায় একটা সংঘাত, সহিংসতার জায়গা তৈরি হতে পারে এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে হতে পারে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য মানে যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে বা হবে, আপনি আশাবাদী কিনা যে মাঠ পর্যায়ে? আমি খুব একটা এখনো আশাবাদী না। এই কারণে আমরা নির্বাচন কমিশনের কাছে কিছু দাবি দেওয়া হয়েছিল, তারা কিছুটা সে দাবিগুলো অ্যাড্রেস করেছে, সেটা ইতিবাচক। কিন্তু সার্বিকভাবে আমাদের সামাজিক পরিস্থিতি, আমাদের সহিষ্ণুতার জায়গাটা যে জায়গায় আছে, তাতে আমি নিরাপত্তার, সাংবাদিকদের পুরোপুরি এই নিরাপত্তার জায়গাটা আমি আশ্বস্ত হওয়ার জায়গা। অসংখ্য ধন্যবাদ। মাহমুদা হাবিবা, আপনার কাছে আসতে চাই, গুজব প্রতিরোধ আর মত প্রকাশের স্বাধীনতা, এই দুইয়ের সীমারেখা কোথায় হতে পারে সেটা যেমন জানতে চাই, একই সাথে নির্বাচনকে সামনে রেখে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনকে মিডিয়া সেল কিভাবে কাউন্টার করবে? দেখুন, আমি প্রথমত আপনাকে বলছি গুজব এবং মানে যেটা মানে এটা হচ্ছে ফাইন লাইন, ইনফরমেশন অ্যান্ড গুজব। এটা ফাইন লাইন বলতে যে আপনার যদি ফ্যাক্ট চেকিংয়ের মানে আসলে গণমাধ্যম যখন আমরা গ্রেটার অর্থে বলি, যে একেবারে ধরুন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এখানে কিন্তু মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনে সুযোগটা তুলনামূলকভাবে অনেক কম। কারণ আগের তুলনায় এখন প্রায় অলমোস্ট প্রতিটা গণমাধ্যমে একটা ফ্যাক্ট চেকিং মানে আছে, সেল আছে, এবং ডিফারেন্ট বডিজ এখন বাংলাদেশে ডেভেলপ করেছে। সমস্যাটা হচ্ছে যখন সরকার আপনাকে চাপ দিতে থাকে কিংবা ইন্টেলিজেন্স চাপ দিতে থাকে গুজব উৎপাদনের জন্য, ওই পয়েন্টটা যদি আপনি বাদ দেন, যেহেতু ওই চাপ আমরা প্রত্যাশা করি যে এখন নাই এবং আগামীতেও আর ফিরে আসার সম্ভাবনা নাই, তাহলে ফ্যাক্ট চেকিং ইটসেলফ কিন্তু এখন সাংবাদিক, যে আপনি যখন সাংবাদিক, আপনার কিন্তু এটা অ্যাডিশনাল কোয়ালিটি যে আপনি ফ্যাক্ট চেকও করতে পারেন। এই জায়গাগুলোতে মানে এই জায়গাগুলোতে কিন্তু একটা পয়েন্ট থাকতে হবে যে ঠিক আছে, ধরুন তারপরে একটা গুজব আপনার মাধ্যমে চলে আসলো, তখন চেক অ্যান্ড ব্যালেন্সটা কিভাবে হবে? এইখানে গণমাধ্যম নীতিমালাটার সবচেয়ে বড় জরুরি বিষয় চলে আসে। একই সাথে আপনি যেটা বলছেন যে মিডিয়া সেল তো অ্যাজ আ হোল প্রতিটা পার্টি বাংলাদেশে, প্রতিটা নির্বাচনে অংশগ্রহণকারী ব্যক্তি এবার মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং মানে এআই এর সাথে মানে সিরিয়াস রকম বিপদে পড়বে। এতে আমাদের একটা প্রস্তাবনা ছিল, আমরা কিন্তু অলরেডি দিয়েছি নির্বাচন কমিশনে, যে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে ফ্যাক্ট চেকিং এর একটা ব্যবস্থা করা হোক। এখন এইটা যদি না করা যায়, আপনি নিশ্চিত থাকেন নির্বাচন তো আসেইনি, কারণ আপনার ইনফরমেশন এখন সোশ্যাল মিডিয়া, অল্টারনেটিভ মিডিয়া, সকলকেই আসলে এই দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিতে হবে একটা ভালো নির্বাচন এবং নির্বাচনী পরিস্থিতির জন্য। বলে শেষ করছি যে অল্টারনেটিভ মিডিয়া যেটা, এটা কিন্তু আপনাকে বহু আগে ছাড়িয়ে গেছে গণমাধ্যম বা অন্যান্য সবাইকে। এই জায়গাটা কিন্তু চেক এন্ড ব্যালেন্সটা খুবই খুবই জরুরি। অসংখ্য ধন্যবাদ মাহমুদা হাবিবা আপনাকে, ধন্যবাদ আব্দুল্লাহ আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আজকে তো বিদায় নিচ্ছি, আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। এটি নিজের সঙ্গে থাকুন।